অনেক অনেক দিন আগের কথা। একটি ছোট্ট গ্রাম ছিল যার নাম মধুখালী। সেই গ্রামে শশাঙ্ক নামে একজন ব্যক্তি বাস করতেন। শশাঙ্ক দান ধর্মে খুব বিশ্বাসী ছিলেন। এই কারণে গ্রামের প্রতিটি মানুষ শশাঙ্কের প্রশংসা করত। শশাঙ্কের নিজের খাওয়ার মতো কিছু না থাকলেও তিনি অন্যের সাহায্য করতে কখনো পিছুপা হতেন না। একদিন সকালে শশাঙ্ক খাবার তৈরি করে যেই মাত্র খেতে বসেছিলেন, তার দরজায় একজন বৃদ্ধ সাধু এসে উপস্থিত হলেন। কিছু খেতে দাও বাবা, কাল থেকে উপোস আছি, কিছু খাওয়া হয়নি আর হাঁটতেও পারছি না। আরে কাকা, ভেতরে আসুন, আপনি আমার সাথে বসে খাবার খান। আরে বাবা, এতটুকুতে তো আমার পেট ভরবে না, তোমার খাবারও তো কম। ঠিক আছে, আমি বরং এগিয়ে গিয়ে চেয়ে খাবো। তুমি যখন খেতে বসেছো, খেয়ে নাও। না কাকা, এইসব খাবার আপনিই খেয়ে নিন, আমি বরং উপোস থাকব, কারণ আমি কাল রাতে খেয়েছিলাম। এই কথা বলে শশাঙ্ক তার থালাটি সেই সাধুর দিকে এগিয়ে দিলেন। সাধুও খাবার দেখে দ্রুত খেতে লাগলেন। খাবার শেষ করে সাধু শশাঙ্ককে অনেক আশীর্বাদ করে বললেন, ভগবান তোমাকে সব সময় খুশি রাখুক বাবা। তুমি তোমার ভাগের খাবার আমাকে খাইয়েছ। আজকাল এমন দানশীল লোক কোথায় মেলে? তোমার ভালো হোক। এই বলে সাধু সেখান থেকে চলে গেলেন। কিন্তু শশাঙ্কেরও খুব খিদে পেয়েছিল। তিনি এবার রান্নাঘরে গিয়ে খাবারের ডাব্বাগুলো দেখতে লাগলেন, কিন্তু তাতে একটিও চালের দানা ছিল না। চলো কোনো কাজ দেখি, কোথাও থেকে কিছু খাবারের ব্যবস্থা তো হয়ে যাবে। বেচারার পেট ভরেছে, এতেই আমি খুব শান্তি পাচ্ছি। এই ভেবে শশাঙ্ক ঘর থেকে বের হলেন। তখনই তাকে দেখে গ্রামের রতন তার স্ত্রীকে বলল, আরে, কবে থেকে এই ধানের বস্তাগুলো আমি একাই উঠাচ্ছি। এখন শশাঙ্ককে ডাকি, দেখবে ও কেমন আমাকে সাহায্য করবে। ওর তো এমনিতেই লোকের সাহায্য করার ভূত চেপে আছে। নিজের পকেটে এক পয়সাও না থাকুক, কিন্তু বড় দানবীর সেজে ঘুরে বেড়ায়। এবার রতন শশাঙ্ককে ডেকে পড়ল, আরে ভাই শশাঙ্ক, কি খবর? সব ঠিক তো? হ্যাঁ, ওই চলছে তোমাদের আশীর্বাদে। এই যে ধানের বস্তাগুলো ক্ষেত থেকে আনছো নাকি? আরে হ্যাঁ, ক্ষেত থেকে আরো 10টা বস্তা আনতে হবে, কিন্তু আমি খুব ক্লান্ত হয়ে গেছি। তুমি যদি একটু সাহায্য করতে, আমার কাজটা তাড়াতাড়ি হয়ে যেত। আরে কেন নয়, চলুন চলুন, আমি আপনার সাথে ক্ষেত থেকে আপনার বাড়ি পর্যন্ত বস্তাগুলো পৌঁছে দেব। খুব বোকা ছেলে, আর একে বোকা বানানোও সহজ। চলো, এই বাহানায় আমার সাহায্য হয়ে যাবে আর আমিও একটু বিশ্রাম নিতে পারবো। এই কথা বলে রতন শশাঙ্ককে ক্ষেত থেকে বাড়িতে অনেক বস্তা বহন করালো। কিন্তু শশাঙ্ক তো উপোস ছিল, তার খুব খিদেও পাচ্ছিল। বস্তাগুলো রাখার পর রতন শশাঙ্ককে বলল, অনেক অনেক ধন্যবাদ ভাই, তুমি না থাকলে এই বস্তাগুলো বইতে আমার আধ হয়ে যেত। অনেক ঘন্টা ধরে বস্তা বোয়ার পর শশাঙ্ক ক্লান্ত হয়ে পড়লেন। তিনি বিনয়ের দোকান থেকে ধারে চাল ডাল নিয়ে এসে রান্না করে খেলেন। পরের দিন সকালে তার দরজায় কারোর কান্নার আওয়াজ আসছিল। শশাঙ্ক ঘুম ঘুম চোখে দরজা খুলে দেখলেন তার প্রতিবেশী প্রণব তার স্ত্রীকে মারছে। আরে আরে প্রণব, তুমি তোমার স্ত্রীকে এভাবে মারছো কেন? আরে কেন মারবো না, আমার স্ত্রী, আমার ইচ্ছে। তুই কে রে মাঝে কথা বলার? দেখ প্রণব, এভাবে সকালে সকালে মারামারি করা ঠিক নয় ভাই। গ্রামের লোক জড়ো হয়ে দেখছে, এটা কি ভালো কথা? আরে বিনা বেটি, তুইও কাকে বোঝাচ্ছিস? একে বোঝানো মানে নিজের মাথা দেওয়ালে ঠোকার মতো কথা। সকালবেলা শেফালির কাছ থেকে টাকা চাওয়ার জন্য ঝগড়া করছে নিশ্চয়। ওর কাছে তো টাকা নেই। আরে বুড়ি, চুপ কর, বেশি কথা বলার দরকার নেই। রাম রাম রাম, আজকালকার ছেলে মেয়েদের তো বড়দের সাথে কথা বলার ভদ্রতাও নেই। আরে আমি তো তোর মায়ের বয়সী, আর তুই কিনা আমার সাথে বেয়াদবি করছিস। কিন্তু আমি তো আপনাকে বলিনি যে আমার মাঝে কথা বলতে আসুন। এই বলে প্রণব আবার তার স্ত্রীকে মারতে শুরু করলো। কিন্তু শশাঙ্ক এটা সহ্য করতে পারলেন না এবং তাকে একটা জোরদার চড় মারলেন। এটা দেখে গ্রামের সবাই খুশি হয়ে গেল। একদম ঠিক করেছিস শশাঙ্ক, এরই যোগ্য।
আরে নিজের স্ত্রীর গায়ে হাত তোলে আর নিজেকে পুরুষ মনে করে। হ্যাঁ, আরে ভাই, আপনি একদম ঠিক করেছেন। একে তো মেরে গ্রাম থেকে বের করে দেওয়া উচিত। আমি একে ছাড়বো না, আমার টাকা চাই। যদি সন্ধে পর্যন্ত টাকা না পাই তাহলে ওকে আরো মারবো, তখন দেখি কে ওকে বাঁচাতে আসে। আরে এই নে টাকা, আর এখন যা এখান থেকে। আর পরের বার যদি তোর স্ত্রীর গায়ে হাত তুলিস তাহলে তোকে থানায় দিয়ে ভালোভাবে পিটিয়ে নেব তোর, বুঝেছিস? গ্রামের অনেক মানুষ এই দৃশ্য দেখছিল। তাদের মধ্যে একজন মহিলা শশাঙ্ককে বলল, আপনি সত্যি খুব ভালো মনের মানুষ, সবার সাহায্য করেন, সবার মঙ্গল চান। আমরা গ্রামবাসী শুধু আপনার কাছে এতটুকু চাই যে পরের বার আমাদের সরপঞ্চ, গ্রামের প্রধান আপনি হন। আরে কি কথা বলেছিস? এই কথাটা তো অনেক দিন ধরে আমার মনে চেপেছিল। আরে হ্যাঁ হ্যাঁ, একদম শশাঙ্ক ভাই, গ্রামের সরপঞ্চ হন, তাহলে গ্রামের উন্নতি হবে, অগ্রগতি হবে। সেই মদন সিংয়ের কাছে তো গ্রামের লোক যেতেও ভয় পায়, আর তাকে কিছু বলার কথা তো কেউ তার সামনে মুখ খুলতেই পারে না। শশাঙ্ক সবার সব রকম সাহায্য করতেন, যার কারণে গ্রামের মানুষ শশাঙ্ককে তাদের পরবর্তী সরপঞ্চ বানানোর সিদ্ধান্ত নিল। এবার এই খবর গ্রামের সরপঞ্চ মদন সিংয়ের কানে পৌঁছালো। সরপঞ্চ মদন সিং এই কথা শুনে রেগে অগ্নিশর্মা হয়ে উঠলেন। কি, এই শশাঙ্কের এত সাহস? যার খাবার জোটে না সে কিনা সরপঞ্চ হওয়ার স্বপ্ন দেখছে। একে তো আমি ছাড়বো না। আরে হ্যাঁ মালিক, আরও তো গ্রামের লোকেরা বলছে যে যাই হোক না কেন গ্রামের প্রধান শশাঙ্কই হবে। এখন আপনাকেই কিছু করতে হবে, নইলে শশাঙ্ক আপনার গদি কেড়ে নেবে। সরপঞ্চ মদন সিং এখন চিন্তায় পড়ে গেলেন যে তিনি এমন কি করবেন যাতে তার পথের কাটা শশাঙ্ক চিরতরে গ্রাম থেকে চলে যায়। পরে নির্বাচনে গ্রামের মানুষ শশাঙ্ককে গ্রামের সরপঞ্চ বানিয়ে দিল। এভাবেই বেশ কিছুদিন কেটে গেল, এবং যখন রেশন দেওয়ার পালা এলো তখন সরপঞ্চ মদন সিং খুব চালাকির সাথে রেশনে ভেজাল মিশিয়ে দিলেন, যা শশাঙ্ক একদমই জানতে পারলেন না। আরে বাবা, তোমাকে সরপঞ্চ হতে দেখে খুব আনন্দ হচ্ছে। এখন অন্তত ভালো রেশন তো পাবো, আর সময় মতো। আরে হ্যাঁ হ্যাঁ, সব ভালোই হবে। আপনারা এত বিশ্বাস করে আমাকে এই গ্রামের দায়িত্ব দিয়েছেন, আর আমি যেন তা ভালোভাবে পালন করতে পারি, শুধু এই প্রার্থনাই করবেন। আরে হ্যাঁ হ্যাঁ, এখন গ্রামে উন্নতি ও অগ্রগতি আসতে কেউ আটকাতে পারবে না। গ্রামে রেশন বিতরণ করার পর সবাই খুশি ছিল যে তারা প্রথমবারের মতো পুরো রেশন পেয়েছে। নইলে গ্রামের প্রধান মদন সিং তো অর্ধেকের বেশি রেশন কেটে নিত। পুরো মধুখালী গ্রামের মানুষ রেশন পেয়ে গিয়েছিল, কিন্তু পরের দিনই পুরো গ্রামে শোরগোল পড়ে গেল যে তাদের নতুন সরপঞ্চ শশাঙ্ক ভেজাল রেশন দিয়েছে, যার কারণে পুরো গ্রামে অসুস্থতা ছড়িয়ে পড়ছে। এবার গ্রামের মানুষ এক জায়গায় জড়ো হয়ে শশাঙ্ককে প্রশ্ন করতে লাগল। আমরা তোমাকে বিশ্বাস করে গ্রামের প্রধান বানিয়েছি, আর তুমি কিনা আমাদের সাথেই বিশ্বাসঘাতকতা করলে। শশাঙ্ক বাবা, তোমার কাছে থেকে আমরা এই আশা ছিল না। তুমি কিনা এত খারাপ কাজ করতে পারলে? ছি ছি ছি। হারের রেশনে ভেজাল মিশিয়ে তোমার কি লাভ হলো? তুমি তো গ্রামের মানুষের সবসময় ভালো চাইতে, তাহলে কেন রেশনে ভেজাল মিশিয়েছো? এত ভেজাল তো সরপঞ্চ সাহেবও করতেন না। আমরা তোমাকে গ্রামের প্রধান বানিয়ে ভুল সিদ্ধান্ত নিয়েছি। একদম ঠিক বলছে কলাবতী কাকি। এক্ষুনি তুমি এই গ্রাম থেকে চলে যাও, তুমি এই গ্রামে থাকার যোগ্যই নও। এইসব কথা চলছিল, তখনই সেখানে সরপঞ্চ মদন সিংহ এসে হাজির হলেন। আরে হ্যাঁ হ্যাঁ, ওকে এক্ষুনি গ্রাম থেকে বের করে দেওয়া হোক। ওর ওপর বিশ্বাস করে আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। এবার গ্রামের মানুষ শশাঙ্ককে গ্রাম থেকে বের করে দিল। সরপঞ্চ ও তার চাকর খুব খুশি ছিল, কারণ এইসব কাজ তো তাদেরই করা ছিল। এবার গ্রাম থেকে বেরিয়ে শশাঙ্ক অনেক দূরে এসে পড়লেন এবং ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসে গ্রামবাসীদের কথা ভাবতে লাগলেন। যে গ্রামবাসীদের এত সাহায্য করলাম, নিজের আগে তাদের কথা ভাবলাম, আজ সেই গ্রামই আমাকে বের করে দিল। আরে রেশনে ভেজাল আমি কেন মেশাবো? আর যদি আমি গ্রামবাসীদের রেশনে ভেজাল না মিশিয়ে থাকি, তাহলে নিশ্চয়ই এটা ওই প্রধানের কাজ। কোনো ব্যাপার না, আমার এত বলার পরেও গ্রামবাসীরা আমার পাশে দাঁড়ালো না, আমি এটা কখনো ভুলবো না। এদিকে গ্রামের প্রধান আবার তার চাল চাললেন এবং গ্রামবাসীদের বিশ্বাস জিতে নিলেন।
গ্রামবাসীরা আরও একবার সরপঞ্চ মদন সিংহকে তাদের গ্রামের প্রধান মানতে বাধ্য হলো, কারণ তাদের কাছে শশাঙ্ককেও বিশ্বাসঘাতক মনে হচ্ছিল। এইভাবেই ধীরে ধীরে অনেক মাস কেটে গেল এবং শশাঙ্কের কোনো খোঁজ পাওয়া গেল না। একদিন সরপঞ্চের চাকর জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ি আসছিল। তখনই সে দুজন লোককে কথা বলতে শুনল, যারা শশাঙ্কের ব্যাপারে কথা বলছিল। এবার সেই চাকর ঘাবড়ে গিয়ে বাড়ি পৌঁছালো এবং গ্রামের প্রধান মদন সিংহকে বলল, মালিক মালিক আমি দুজন লোককে নিজেদের মধ্যে কথা বলতে শুনেছি। তারা দুজনে শশাঙ্কের ব্যাপারে কথা বলছিল। জঙ্গলে যে কুড়ে ঘরটা আছে না, সেখানেই শশাঙ্ক আত্মহত্যা করেছে, আর এটা প্রায় 1 সপ্তাহ আগের কথা। তুই একবারে ভালো খবর নিয়ে এসেছিস বেটা। এর মানে আমার পথের কাঁটা এখন চিরদিনের জন্য আমার পথ থেকে সরে গেছে। চলো, ভালোই হলো, আমি তো এটাই চাইতাম। আরও তো মালিক, এই কথাটা তো গ্রামের লোকেরাও জানে। কে জানে তাদের কাছে এই খবর কে পৌঁছে দিয়েছে? হতে পারে তারাই পৌঁছে দিয়েছে যারা কথা বলছিল। আরে, গ্রামের লোকেরা খুব স্বার্থপর। শশাঙ্ক গ্রামের লোকদের কত সাহায্য করেছে, আর গ্রামের লোকেরাও এটাই বলবে যে শশাঙ্ক লজ্জায় আত্মহত্যা করেছে। কিন্তু কিছুদিন পর শশাঙ্ক সরপঞ্চ মদন সিংয়ের দরজায় এসে হাজির হলেন। সন্ধ্যাবেলা ছিল, চারদিকে অন্ধকার ছেয়ে আসছিল। সরপঞ্চ মদন সিং তার চাকরকে ডেকে বললে, আরে, সামনে দেখ তো, কেউ দাঁড়িয়ে আছে নাকি? আমার তো মনে হচ্ছে সামনে শশাঙ্ক দাঁড়িয়ে আছে, মানে শশাঙ্কের ভূত। মালিক, এটা শশাঙ্কের ভূত বলেই মনে হচ্ছে। এটা আপনার কাছ থেকে বদলা নিতে এসেছে। হ্যাঁ, আমি তো চললাম এখান থেকে। আমাকে ভরা যৌবনে মরতে হবে না। আমার 4 ছেলে আর 2 স্ত্রী আছে। প্রধান সাহেব, আমি এখন পালাই। ওরে বাবারে! সরপঞ্চ মদন সিংয়ের চাকর এই কথা বলে সেখান থেকে লেজ গুটিয়ে পালালো। আর শশাঙ্ক যত এগিয়ে আসছিলেন, সরপঞ্চ মদন সিংহ ঘামে জবজবে হয়ে যাচ্ছিলেন। ওহে, থাম শশাঙ্কের ভূত, তোর কি চাই? আমি তোকে সব কিছু দিতে রাজি আছি, আমার ঘর, জমি, টাকা, কিন্তু আমাকে মারিস না। আমি তোমাকে ছাড়ব না। তুমি আমাকে বদনাম করেছো, এখন তুমি এই সত্য গ্রামবাসীদের সামনে বলবে, নইলে আমি তোমাকে মেরে ফেলবো। আরে হ্যাঁ হ্যাঁ, আমি গ্রামবাসীদের সামনে সত্যি কথা বলতে রাজি আছি, কিন্তু কিন্তু আমাকে মারিস না। এবার সরপঞ্চ রাতের বেলায় গ্রামবাসীদের জড়ো করে সবার সামনে সত্যি কথা কবুল করলেন যে সেদিন রাসায়নিক ভেজাল সে এবং তার চাকর মিশিয়েছিল, শশাঙ্ক নয়। আপনারা আমাকে ভূত মনে করতে পারেন, কিন্তু আমি আমার আত্মহত্যার খবর মিথ্যা ছড়িয়েছিলাম, যাতে আমি চোরকে ধরতে পারি, এবং চোর এখন সবার সামনে। আমি সবসময় মানুষের ভালো চেয়েছি, কিন্তু আপনারা এই সরপঞ্চের কথায় এসে আমাকে গ্রাম থেকে বের করে দিলেন। এবার তখনই গ্রামের মানুষ সরপঞ্চকে গ্রাম থেকে বের করে দিল এবং সরপঞ্চের জায়গায় শশাঙ্ককে গ্রামের সরপঞ্চ বানালো। তারা শশাঙ্কের কাছে ক্ষমা চাইল যে তারা গ্রামের প্রধান কথায় যে ভুল বুঝেছিল এবং তাকে না ভেবেই গ্রাম থেকে বের করে দিয়েছিল। আর বন্ধুরা, পরবর্তী গল্প শোনার জন্য এক্ষুনি টুনঘর এক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর গল্পটি ভালো লাগলে লাইক আর শেয়ার করে কমেন্ট করে দিয়ে যাবেন। ধন্যবাদ।